নমস্কার, আমি ঋষিকেশ দেবগুপ্ত অফিসিয়ালে আপনাদেরকে স্বাগত। তাহলে উত্তরবঙ্গবাসীগণ, আপনারা কি ঠিক করলেন আপনারা কোন রাজ্যের বাসিন্দা হবেন? আসাম রাজ্য নাকি কোচবিহার রাজ্য? এটা হচ্ছে উত্তরবঙ্গের একটা অংশের মানুষের জন্য। মালদার মানুষের জন্য অপশন আরো একটা বেশি রয়েছে। তারা যদি চায় তাহলে মুর্শিদাবাদ, কাটিহার, কিষানগঞ্জ, আরারিয়া এই যে অঞ্চলগুলো রয়েছে এগুলো নিয়েও কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে তাদের সাথে থাকতে পারে। কিন্তু যদি উত্তরবঙ্গবাসী চায় তাহলে কি হবে? আগে বিজেপির নেতারাও তো ঠিক করুক যে এই উত্তরবঙ্গবাসীদেরকে কোথায় রাখবে। আচ্ছা, প্রথমে একবার শুনে নিই সুকান্ত মজুমদার ভিডিওতে ঠিক কি বলেছিলেন। আজ মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমি দেখা করেছি এবং দেখা করে মাননীয় প্রধানমন্ত্রীর হাতে একটি প্রস্তাব তুলে দিয়ে এসেছি। আপাতত যে একটি প্রেজেন্টেশন তুলে দিয়ে এসেছি যাতে নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গের সিমিলারিটি কী কী আছে এবং তার ফলে উত্তরবঙ্গকে নর্থ ইস্টের অন্তর্ভুক্ত করা যেতে পারে, এই ধরনের প্রপোজাল আমি মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়েছি। এবার মাননীয় প্রধানমন্ত্রী তার বিচার করবেন এবং আগামী দিনে যদি নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গ যুক্ত হয়, উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের অংশ হিসেবে নর্থ ইস্টের সাথে যদি যায়, তাহলে পরে স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গে কেন্দ্রীয় যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পের টাকা অনেক বেশি পরিমাণে পাওয়া যাবে এবং তার সাথে সাথে এই এলাকা অনুন্নত এবং এই এলাকার উন্নয়ন হবে এবং আমার মনে হয় রাজ্য সরকারেরও এতে বাধা থাকবে না বা রাজ্য সরকারের সহযোগিতা আমরা পাবো। নরেন্দ্র মোদীর সাথে তিনি ৩০ মিনিট কথা বলেছেন। ৩০ মিনিটের মধ্যে যেই প্রসঙ্গগুলো নিয়ে আলাপ আলোচনা হয়েছে তার মধ্যে এটি একটি প্রসঙ্গ ছিল যে উত্তরবঙ্গ যে ৮টি জেলা রয়েছে সেটাকে উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রক বা মন্ত্রণালয়ের অধীনস্থ করে বা আওতায় এনে উন্নয়ন করা যায় কিনা, অবশ্যই বাংলাকে ভাগ না করে। কিন্তু এটা কি সম্ভব? আর যদি বাংলার উন্নয়ন নিয়ে বিজেপি নেতারা বা সুকান্ত মজুমদার এতটাই চিন্তিত হতো, তাহলে বাজেটটাতে বাংলার জন্য কিছু বরাদ্দ করলো না কেন? এই মালদাতে লোকসভা ভোটের প্রচারের সময় নরেন্দ্র মোদী এসেছিলেন এবং ভিড় দেখে, মানুষের আগ্রহ দেখে তিনি এতটাই অভিভূত এবং আপ্লুত হয়েছিলেন, তার মনে হয়েছিল যে আগের পূর্ব জন্মে সে বাংলায় জন্মেছিল, নাহলে পরবর্তী জন্মে সে বাংলায় জন্মাতে চলেছে। এবং সে বলেছিল তাদের যে এই ভালোবাসা, এই ভালোবাসাকে ব্যর্থ হতে দিবে না মালদাবাসী। সে এখানে উন্নয়ন যজ্ঞ শুরু করবে বা উন্নয়নের মাধ্যমে তা ফেরত দিবে। তো পূর্ব জন্মে যে ঋণটা হয়ে গেছে এখানে যদি জন্ম নিয়ে থাকে এবং পরবর্তীতে যদি জন্মায়, তাহলে তার আগে পুণ্যটা সে করে নিতে পারতো এখানকার উন্নয়নের জন্য বাজেটে কিছু বরাদ্দ দিয়ে। কেননা কোনো রাজ্য বা কোনো জেলার বা যেখানকারই উন্নয়ন হোক, সেটা তো উন্নয়ন করার জন্য সব থেকে ভালো খাত বা ভালো যে টাকার যোগান আপনি সেটা বাজেটের দরুন করতে পারতেন। তাহলে সেটা কেন করলেন না? তার মানে কি এটা পুরোপুরি ভাওতা এখন যেটা বলা হচ্ছে? মালদার জন্য অন্তত কিন্তু প্রধানমন্ত্রী করতেই পারতেন। মালদাতে গিয়েই ও বক্তব্যটা রেখেছিলেন এবং গঙ্গার ভাঙনের জন্য প্রতিবার গোটা উত্তরবঙ্গের যেসব জায়গা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়, মুর্শিদাবাদের একটা অঞ্চল বাদ দিলে উত্তরবঙ্গের মালদা তার মধ্যে পড়ে। এদিকে তিস্তা দিয়ে আপনি জলপাইগুড়ি ছেড়ে দিন, দার্জিলিং আপনি ছেড়ে দিন, অন্তত মালদার জন্য কিন্তু উনি করতে পারতেন। ঘাটালের যে দুঃখ দুর্দশা সেটাকে যদি অল্প বিস্তর ধরে নিই, যেটা নিয়ে নাজেহাল হয়ে যাচ্ছে ওখানকার এলাকাবাসী, হিরণ ওখানে হেরে গেল তার মানে কি ওখানে আর কোনো উন্নয়ন হবে না? আপনি বিহারের জন্য করলেন, অন্ধ্রপ্রদেশের জন্য করলেন, শরিকদেরকে আশ্বস্ত করলেন যে ঠিক আছে তোমাদের দাবি দাওয়াগুলো লিখিত ভাবে না হলেও অলিখিত ভাবে সব আমরা মিটিয়ে দেব। তাহলে বাংলার জন্য কেন করলেন না? বাংলার উত্তরবঙ্গ নিয়ে যখন আপনারা এত ভাবিত, তাহলে বাজেটে তো বরাদ্দ করতেই পারতেন, সেটা কেন করলেন না? তার মানে কি সুকান্ত মজুমদার বলুন, শুভেন্দু অধিকারী বলুন বা যেই বলুন এখন বিজেপি, তারা খালি মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখে, সেটাও লিখিত বা অলিখিত। তার কারণ বালুরঘাটের সাংসদ হচ্ছে সুকান্ত মজুমদার এবং সে এই মুহূর্তে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, একটা শিক্ষার এবং একটা হচ্ছে উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রকে। এবার যদি এই ৮টা জেলাকে ওদিকে করা যায় বা এই উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রকে আওতায় আনা যায়, তাহলে সেখানকার অলিখিত মুখ্যমন্ত্রী উনি হবেন, ওনার মাধ্যমেই সবকিছু হবে। তাহলে উনি এখানকার ভোট ব্যাংকটাকেও সুরক্ষিত করতে পারলেন, আটকে রাখতে পারলেন। এবার এই কথা শোনার পর অনন্ত মহারাজের গোসা হয়েছে। সে ভাবছে কুচবিহারের দাবি দাবা নিয়ে আমি এতদিন ধরে আছি, গ্রেটার গ্রেটার করেই যাচ্ছি, অথচ আমার কথাকে ভাবা হচ্ছে না। সুকান্ত মজুমদার হঠাৎ করে কোথার থেকে উড়ে আসলো, জুড়ে বসলো আর বলে দিল আর আমার দাবি এতদিন থেকে।
উনি অলরেডি নিজেকে মহারাজ মনে করেন, তাই তারও এবার দাবি। সেও বলেছে আমাদের তো অনেক দিন থেকে দাবি ছিল, তাহলে সেটাকে কেন পূর্ণ করা হবে না, তাই কোচবিহারটাও রাজ্য হয়ে যায়। এবার আপনি আসুন নিশিকান্ত দুবের গল্পে। ঝাড়খণ্ডের তিনি একজন এমপি সাংসদ। সে বলেছে যে আদিবাসীদের সংখ্যা দিন দিন তার এলাকাতে কমে যাচ্ছে, আগে ছিল 36%, এখন 26% হয়ে গেছে। 10% কেন কমেছে? 10% কমেছে তার কারণ মুসলমান প্রচুর পরিমাণে মালদা এবং মুর্শিদাবাদ থেকে ওদিকে ঢুকছে বা পশ্চিমবঙ্গ থেকে ঢুকছে এবং ওখানকার আদিবাসী মহিলাদেরকে বিয়ে করে ফেলছে। এরকম 100-র উপরে রয়েছে যেখানে পঞ্চায়েত বা পঞ্চায়েত মেম্বার বলুন, প্রধান বলুন, যারা আদিবাসী, কিন্তু তাদের স্বামীরা বেশিরভাগই মুসলিম। এবং এটা পশ্চিমবঙ্গ থেকে অনবরত করা হচ্ছে। ঝাড়খণ্ডের পুলিশ বা পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন কেউ কোনো পদক্ষেপ নিচ্ছে না। লোকসভার মতো জায়গায় দাঁড়িয়ে, গণতন্ত্রের মূল পীঠস্থানে দাঁড়িয়ে তিনি এই কথাটি বলছেন এবং চ্যালেঞ্জ করে বলেছেন। তিনি বলেছেন দরকার পড়লে সে এমপি পদের থেকে ইস্তফা দিবে। 24 ঘন্টার মধ্যে বিজেপির সাথে যুক্ত তিনজন হেভিওয়েট নেতা পশ্চিমবঙ্গকে নিয়ে, উত্তরবঙ্গকে নিয়ে বা বঙ্গভঙ্গ নিয়ে এইসব কথাবার্তা বলছেন, নরেন্দ্র মোদীর কাছে দরবার করছেন, অথচ প্রধানমন্ত্রীর মুখ থেকে টু শব্দ নেই। ওনার সবার আগে বলা উচিত ছিল যে পশ্চিমবঙ্গবাসীকে কেন এভাবে বিভ্রান্ত করা হচ্ছে, বা যাতে বিব্রত না হয় আসল বক্তব্যটা কি বা সঠিক তথ্যটা কি। সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী এরা কি তাদের পূর্বসূরীদেরকে ভুলে গেল? ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যখন পশ্চিমবঙ্গের জন্য নিজের জীবনের প্রায় একটা মূল্যবান সময় বা সর্বোচ্চ দিয়ে দিয়েছেন, যে পাকিস্তান থেকে পশ্চিমবঙ্গকে আলাদা করে ভারতবর্ষের সাথে যুক্ত করার জন্য, এবং পশ্চিমবঙ্গের মধ্যে ওই সময় কোচবিহার জায়গাটা যুক্ত হবে কি হবে না এটা নিয়েও একটা সংশয় তৈরি হয়েছিল। তার কারণ তৎকালীন আসামের যে রাজ্যপাল ছিল, সম্ভবত 1948 সালে, সর্দার বল্লভভাই প্যাটেলকে পত্র লিখে বলেছিলেন যে হয় কোচবিহারকে কেন্দ্রশাসিত অঞ্চল করা হোক, না হলে আসামের সাথে যুক্ত করে দেওয়া হোক। সেখানে শ্যামাপ্রসাদ মুখার্জি দায়িত্ব নিয়ে যথারীতি প্রেসার করে কোচবিহারকে পশ্চিমবঙ্গের সাথে যুক্ত করেছিলেন। তাকে ভুলে যাচ্ছে, সেই পূর্বসূরীদেরকে ভুলে যাচ্ছে বর্তমান বিজেপির নেতারা। কেউ কেউ আবার বোঝানোর চেষ্টা করছে প্রচুর পরিমাণে আর্থিক অনুদান আসবে, তার কারণ উত্তর পূর্ব মন্ত্রণালয় থেকে উত্তর পূর্ব যেই রাজ্যগুলো রয়েছে, 7 সিস্টার্স রয়েছে, তাদের জন্য এক্সট্রা বরাদ্দ হয় এবং সিকিমও এর আওতার মধ্যে পড়ে। আমাদের এখানে যদি কেন্দ্রের কোনো প্রকল্পকে রূপায়িত করতে হয় বা বাস্তবায়িত করতে হয়, তাহলে কেন্দ্র দেয় 60% টাকা আর 40% দেয় রাজ্য। আর ওসব জায়গাতে কি হয়, কেন্দ্র দেয় 90% টাকা এবং 10% দেয় হচ্ছে রাজ্য। এবার এই অর্থটা বরাদ্দ হলো, তার মানে কেন্দ্রের অর্থ যদি 90% হয়, তাহলে 10% হচ্ছে রাজ্যের অর্থ। তাহলে এখানে যেটা 60-এর জায়গায় 90 হলো, তার মানে ওটা 40-এর জায়গায় আবার কমে গিয়ে 10-এ আসলো। ছেড়ে দিন, অনেকে বলছে প্রচুর পরিমাণে চাকরি হবে, কর্মসংস্থান হবে। গোটা ভারতবর্ষের যদি প্রেক্ষাপট বা ভারতবর্ষের নিরিখে এই মুহূর্তে কর্মসংস্থান দেখা যায়, তাহলে ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে 1% বা 1% থেকে কম গ্রোথ হয়েছে। গ্রোথ কোথায় হয়েছে? কনস্ট্রাকশনে। এবার কিসে হয়েছে? শাটারিং মিস্ত্রিতে হয়েছে, ঢালাই মিস্ত্রিতে হয়েছে, লেবারে হয়েছে। তো এই চাকরিটা নিয়ে বা এই চাকরির মান নিয়ে কি ভারতবর্ষের বেকার যুবক যুবতী স্যাটিসফাইড? এটা প্রথম প্রশ্ন। তারপর বলা হচ্ছে যে না, কোভিড এর পর প্রায় 3% গ্রোথ করা হচ্ছে। কোথায় হচ্ছে? স্বনিযুক্ত ক্ষেত্রে। স্বনিযুক্ত ক্ষেত্র বলতে একটি ব্যবসা একজন চালাচ্ছে, সেখানে সে কর্মচারী নিয়োগ করার মতো ক্ষমতা রাখে, একটি ব্যবসা সে নিজেরটা নিজেই করে এবং ওই ব্যবসাতে বেগার শ্রম খাটছে। মানে আমার বাবার চায়ের দোকান, আমিও ওখানে চা সার্ভ করছি। আমার বাবার হোটেল রয়েছে, আমি ওখানে ভাত সার্ভ করছি, বা ক্যাশ কাউন্টারে বসে ক্যাশ সামলাচ্ছি, অথচ আমার কোনো ইনকাম নেই বা আমি সেখান থেকে কোনো মাস মাইনে বেতন পাচ্ছি না। এই জায়গাটা বেড়েছে, মানে কাজ হয়েছে, কিন্তু কাজের জন্য যে জীবন চালানোর যে রসদ, সেটা আর পাওয়া যায়নি। তাহলে এই যে বলা হচ্ছে যে এখানে উন্নয়ন বেড়ে যাবে, আপনি ভাবুন যদি উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রণালয়ের অধীনস্থ আমরা হই, গোটা ভারতবর্ষের যদি কর্মসংস্থানের নিরিখ এটা হয়, তাহলে এই উত্তর পূর্ব ভারতের 7 সিস্টার্স বলুন বা সিকিম, এই যে রাজ্যগুলো রয়েছে 8টা রাজ্য, এরা তো ভারতবর্ষের বাইরে না। তার মানে হাল হকিকত যা সমীক্ষা করা হচ্ছে, এটাকে ধরেই করা হচ্ছে। তাহলে উন্নয়নের জায়গাটা কোথায় রয়েছে? আসলে এগুলা এক একটা দিবা স্বপ্ন। হয় এরকম হতে পারে যে আমার ভোটটাকে রক্ষা করার জন্য বা আমার ভোট ব্যাংকটাকে বাঁচিয়ে রাখার জন্য বা নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য, ভাসিয়ে রাখার জন্য এই ধরনের আয়তক্কা মন্তব্য করে দেওয়া হচ্ছে, যেরকম নরেন্দ্র মোদী করেছিলেন ওই কৃষ্ণনগরের ক্ষেত্রে,
বিজেপি যিনি প্রার্থী ছিলেন তাকে কল করে বলেছিলেন যে ইডি যেই টাকাগুলো বাজেয়াপ্ত করেছে সেই টাকাগুলো যদি কৃষ্ণনগরের বিভিন্ন উন্নয়ন খাতে ব্যবহার করা যায়। কোনো মানে প্রস্তাব নেই, পরিকল্পনা নেই, কোনো আইন বাস্তবায়িত করা হয়নি, এই পরিপ্রেক্ষিতে কিন্তু হয়ে গেল, বলে দিলাম হয়ে গেল। এই যে ভাওতাগুলো, যদি এটাকে এই পরিপ্রেক্ষিতে দেখেন যে এটা কেবল ভাওতা, নিজেকে রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক রাখার জন্য যে আমরাও এরকম বকবক করে যাবো, চর্চা করে যাবো, হয় এটা হবে। আর নালে এটা হতে পারে যে বিজেপির নেতারা তৃণমূলের নেতাদের থেকেও খতরনাক হয়ে গেছে। মমতা ব্যানার্জি যেরকম চিৎকার করে মনে যাচ্ছে যে তৃণমূলের নেতারা যে বিভিন্ন সরকারি জমিগুলোকে রয়েছে সেগুলো ব্যক্তি মালিকানাধীন করে নিজস্ব লাভ পকেটে ঢোকাচ্ছে, বিজেপি আরো বড় ধরছে, তারা আলট্রা প্রো লেভেল। তারা একটা রাজ্যের একটা অংশকেই ভাগ করে নিয়ে প্রায় নিজের মতো করে নিচ্ছে। ঠিক আছে, এখানকার অলিখিত মুখ্যমন্ত্রী আমি। নিশিকান্ত দুবে ঝাড়খণ্ডের সাংসদ, সে এভাবে বলছে, সে নরেন্দ্র মোদী যথেষ্ট ক্লোজ। এবার শুভেন্দু অধিকারী অমিত শাহ ক্লোজ। শুভেন্দু অধিকারী যদি বলে হ্যাঁ ঠিক আছে, সুকান্ত তাহলে ও পাশে এভাবে উত্তরবঙ্গটা করে যে আমার এদিকে কাথিয়া তমলুকটা রয়েছে, তার সাথে ঝাড়খণ্ডের ওই দিকটা রয়েছে, ওই পাশ থেকে নিশিকান্ত দুবে তো আছেই, ও পাশ থেকে কিছুটা জঙ্গলমহল আমরা অ্যাড করে নিই আমাদের কাছে, তারপর ওখানকার মুখ্যমন্ত্রী আমি হয়ে যাই। আচ্ছা, গোর্খা জনমুক্তি মোর্চার কেউ এইসব শুনে নরেন্দ্র মোদীর কাছে দেখা করতে গেছেন কিনা কেউ যদি জেনে থাকেন, গেছে কি যায়নি, তাহলে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন, আমার আপাতত জানা নেই। আর নাহলে এটা একটা অপারেশন লোটাসের অংশ। এই অপারেশন লোটাসটাকে, সেটা হচ্ছে নরেন্দ্র মোদীর যদি আপনি এখনো পর্যন্ত কেরিয়ার গ্রাফ দেখে থাকেন, তাহলে সে যখন মুখ্যমন্ত্রী ছিল তখন তাকে এত বিরোধীদের সম্মুখীন হতে হয়নি, এবং প্রধানমন্ত্রীর 10 বছরও হতে হয়নি। এবার যেটা হতে হচ্ছে, এবার একটা মানুষের তো অভ্যাস থাকে না যে আমি এরকম করেই চলবো, আমি যা বলবো তাই ফাইনাল, সেটাই আইন। এখন বিরোধীরা এরকম করে অ্যাটাক করছে, আপনি অভিষেক ব্যানার্জি বলুন, আপনি রাহুল গান্ধী বলুন, আপনি অখিলেশ যাদব বলুন, আপনি মহুয়া মৈত্রা বলুন, আপনি রাজ্যসভায় খার্গেজিকে বলুন, সোনিয়া গান্ধীকে বলুন, সঞ্জয় সিংকে বলুন, যাকে বলুন, আপনি যেভাবে আক্রমণ করছে এগুলো তো দেখতে বা শুননার অভ্যস্ত তিনি ছিলেন না। এবার অপারেশন লোটাস কি, অপারেশন লোটাস হচ্ছে এই যে 240-এ আটকে গেছে, তারা এটাকে কোনো মতে 270 থেকে 272-এ নিয়ে যাওয়া। এর জন্য যদি মনে হয় যে একনাথ শিন্দে আমার সাথে আছে, কিন্তু একনাথ শিন্দের এমপিদেরকে ভাঙিয়ে আমার কাছে নিয়ে যেতে হবে, আমাকে অন্তত 270 হতে হবে, তার জন্য একনাথ শিন্দের দল চুলায় যাক, আমি তাদের সবাইকে নিয়ে নিব, তাহলে সেটা তিনি করবেন, এবং কথাও তাই চলছে। মহারাষ্ট্রের পরিস্থিতি এই মুহূর্তে যা হয়ে গেছে, অজিত পাওয়ার লাস্টে, অজিত পাওয়ার এবং তার স্ত্রী আর 2-1 বাদ দিয়ে কেউ থাকবে না, সব আবার নিজের মতো করে ব্যাক করে যাবে। একনাথ সিন্ডের যে জায়গাটা রয়েছে, তারা যেহেতু উদ্ভব ঠাকরে নেবেনই না এরকম পরিস্থিতি হয়ে আছে, তাই তারা একনাথ সিন্ডের সাথে না থেকে দরকার পড়লে বিজেপিতে চলে যাবে। নীতিশ কুমার আপাতত নিশ্চিন্তে আছে যে এটা দিচ্ছে ওটা দিচ্ছে, খালি বিধানসভা ভোট হবে, খেলা এদিক ওদিক হবে, ব্যাস টাকার ঝুলি নিয়ে বিজেপি নেমে পড়বে। এই অপারেশন লোটাসের 3 রকম ভাবে আক্রমণ সাজায় বিজেপি। প্রথমত অন্যের বিধায়ক এবং সাংসদদেরকে ভাঙিয়ে নিজেকে প্রতিষ্ঠা করা, এবং 270 এই মুহূর্তে তাদের 1 পয়েন্ট প্রোগ্রাম, যে একা একা নিজেকে দাঁড়াতে হবে, নাহলে বিরোধীরা যে তাল দাওয়ার দিচ্ছে তার সাথে আবার এদেরকে তেল মারতে মারতে, শরিকদেরকে তেল মারতে মারতে তাদের নিজস্ব মেরুদণ্ডের যা অবস্থা হবে, এরপর নিজেরা নিজের দিকে তাকাতে লজ্জা পাবে। পরিস্থিতি 1 নম্বর এটা, এটার থেকে বাঁচার জন্য ওটা করতে হবে, 270 যে করে হোক নিজেকে নিয়ে আসতে হবে, এটা হচ্ছে প্রথম অভিমুখ। দ্বিতীয় অভিমুখ হচ্ছে উগ্র হিন্দুত্বের গল্প চারিদিকে সাজিয়ে 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 একটা অংশকে এমনি মুসলিমদের প্রতি বীতশ্রদ্ধ করে বিজেপির দিকে টেনে আনা, বা সাথে নিয়ে চলা সব সময়, এটাকে করা। আর তার সাথে প্যানিক সৃষ্টি করে দেওয়া, যে সাধারণ মানুষের মধ্যে কিছু অংশ যাতে এমনি নিজেকে বাঁচানোর জন্য এই পাশে ঝুঁকে যায়। আর তৃতীয়ত হচ্ছে এই ধরনের কথা বলা, বিতর্ক সৃষ্টি করা, যাতে নিজেরা রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক থাকতে পারে। কিন্তু বাংলাকে যদি এরকম করে ভাগ করতে হয়, বাংলা কত ভাগ আর জীবনে দেখবে? মানে বেঙ্গল প্রেসিডেন্সি যখন ছিল তখনও তো ভাগ হয়েছে, আসাম ভাগ হয়ে গেছে, উড়িষ্যা ভাগ হয়ে গেছে, বিহার ভাগ হয়ে গেছে, তারপর বঙ্গ ভাগ হয়ে একটা দেশ হয়ে গেছে, আর একটা রাজ্য হয়ে আর একটা দেশের সাথে আছে। এরপর এর মধ্যে থেকেও যদি ভাগ হয়, তাহলে এরপর সম্প্রদায়গত জায়গা থেকে বলুন তো মানুষগুলো কোথায় থাকবে? বিজেপি এটা নিয়েও তো রাজনীতি করে, যে গ্রেটারের পক্ষ থেকে বা রাজবংশী সমাজের পক্ষ থেকে রয়েছে অনন্ত মহারাজ, তো নমশূদ্র সম্প্রদায় থেকে একটা অংশ রয়েছে, মতুয়া সম্প্রদায় থেকে একটা অংশ রয়েছে। এরকম যদি হয় তাহলে কে কোথায় থাকবে বলুন? তাহলে উত্তরবঙ্গে নমশূদ্র সম্প্রদায় যারা রয়েছে তারা কোথায় থাকবে? তিস্তার চরে, মহানন্দার চরে, তোরসার চরে, তাছাড়া তো জায়গা নেই। তার কারণ যখনই রাজবংশী অধিষ্ঠিত হয়ে যাবে বা গ্রেটার কুচবিহার রাজ্যই হয়ে গেল, তখন তাদের সংখ্যাগুরু। আর বিজেপির আমলে দেখা যাচ্ছে সংখ্যাগুরু বা কিভাবে আচরণ করে, তাহলে বাকিদের অবস্থা আপনারা এবার বুঝে নিন। যদি নেপালিরা তাদের মতো করে রাজ্য করে নেয়, তাহলে শিলিগুড়ি বা আপনি হিমালয়ের পাদদেশ পর্যন্ত ধরে নিন কি অবস্থা হতে পারে।
বা ডুয়ার্সের আগ পর্যন্ত ওখানকার বাঙালিদের অবস্থা কি হতে পারে আপনারা ধরে নিন। এবার উত্তরবঙ্গে 8টা যদি জেলা এক জায়গায় হয়, তাহলে নেপালিরা মানবে কিনা বা রাজবংশীরা মেনে নিবে কিনা। সব থেকে বড় ব্যাপার, এই যে বক্তব্যগুলো রাখা হচ্ছে সুকান্ত মজুমদার বা শুভেন্দু অধিকারী, যারা এত বড় বড় কথা বলেন এবং বিশেষ করে লোকসভায় হারার পর তখন বিজেপির কর্মীদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য বা মনোবলকে অটুট রাখার জন্য বারবার শুভেন্দু অধিকারী বলতেন না যে আমাদেরকেও কিন্তু 38 কি 39% ভোট দিয়েছে পশ্চিমবঙ্গের মানুষ, এবং এটা সত্যি বিরাট ব্যাপার কিন্তু যে 39% মানুষ তাদেরকেও ভোট দিয়েছে। এই 39% মানুষের মধ্যে যারা উত্তরবঙ্গবাসী রয়েছে, এবং বেশিরভাগটাই উত্তরবঙ্গ থেকে দিয়েছে কারণ এদিকেই তাদের ফলাফল ভালো হয়েছে, এটা সহজ সরল অঙ্ক। তাহলে এই 39% বা 38% যে মানুষরা, যা ভোটাররা বিজেপিকে বিশ্বাস করে ভোট দিয়েছে, তাদের সাথে একবারও কথা হয়েছে বা জানবার চেষ্টা করা হয়েছে যে তারা কি চায় বা তাদের উন্নয়ন নিয়ে কেউ ভাবিত? নরেন্দ্র মোদী থেকে সুকান্ত মজুমদার বলুন, অনন্ত মহারাজ বলুন, নিশিকান্ত দুবে বলুন, শুভেন্দু অধিকারী বলুন, কেউ কি ভাবিত? আজকে নিজেকে রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক রাখার জন্য বা নিজের দেউলিয়াপনা যাতে সকলের সামনে প্রকট না হয়ে যায়, তার জন্য কি এরকম করা হচ্ছে? ভাবতে হবে। তবে একটা কথা এর আগের দিনও বলছি, আজকেও বলছি, জল মাপার জন্য যদি এটা হয় তা পর্যন্ত ঠিক আছে, কিন্তু তারপর যদি সত্যি কোনো পরীক্ষামূলক গিনিপিকের মতো ব্যবহার করা হয় উত্তরবঙ্গবাসীর সাথে, তাহলে উত্তরবঙ্গবাসীর কথা ছেড়ে দিন, বিজেপির যে পূর্বসূরি রয়েছে শ্যামাপ্রসাদ মুখার্জির আত্মাও বিজেপিকে ক্ষমা করবে না। আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন। নমস্কার, ভালো থাকবেন।